ওহো আচ্ছা। এভাবে দেখতে দেখতে বিকেল গড়িয়ে সন্ধ্যা। বাসায় মেহমান কম বেশি অনেকেই আসা শুরু করেছে। আমি ঘুমিয়েছিলাম, শরীরটা ভালো লাগছিল না। তখন ফ্রেশ হয়ে আমি একটা আপেল খেতে খেতে উপরে ছাদে চলে আসলাম। আমার ছাদে আসতে ভালোই লাগে। রাইসাদের ছাদটা একদম পারফেক্ট জায়গায়, মানে আশেপাশের বিল্ডিংগুলোর একদম মাঝে। সন্ধ্যার সময় অনেক রমণী ছাদে আসে, আর এ কদিনে অনেকের সাথে একটু আধটু চোকাচোকিও হয়েছে। অন্যরকম ফিলিং বলা চলে। এটা একমাত্র আমার মতো সিঙ্গেল ছেলেরাই বুঝবে। তবে ছাদে আসতে দেখলাম নওশাদ ভাই ল্যাপটপ নিয়ে বসে আছে। ভালোই হলো, আসার পর দেখাই হয়নি, কথা বলা যাক। আর রাইসার কথা তখন শুনলাম। মাইশা আপু বলল সেটাও একটু বাজিয়ে রাখা যাক। আমি ভাইয়ের পাশে বসে বললাম, নওশাদ ভাই কেমন আছেন? আরে রাফি যে, ভালো আছি, সকাল থেকে তোমাকে দেখছিই না। শরীরটা ভালো ছিল না, ঘুমিয়েছিলাম, মাত্র উঠলাম। ও আচ্ছা। ভাইয়া শুনলাম আপনাদের বিয়ের কথা চলছে। নওশাদ ভাই কথাটা শুনে কেমন মেয়েদের মতো লাল হয়ে গেছে লজ্জায়। ভাইয়াকে মনে হয় ভুল করে ছেলে বানিয়ে ফেলেছে। কি লজ্জা! আমি হালকা একটু ধাক্কা দিয়ে বললাম, বাবা কি লজ্জা! ভাই আপনি তো মেয়েদের থেকেও বেশি লাজুক। রাইসাকে তাহলে সামলাবেন কিভাবে? রাফি তুমিও না। ভাইয়া আপনি কিন্তু লাকি আছেন, রাইসার মতো মেয়েকে পেয়েছেন। কথাটা শুনে নওশাদ ভাই বলল, আর পেলাম কই, এখনো তেমন কিছুই হয়নি। কেন, কি হয়েছে? আরে ছোট খালা ইরফানের জন্য রাইসাকে পছন্দ করেছে। এসব মিলিয়ে একদম খিচুড়ি টাইপের অবস্থা। ও এমজি, এসব আবার কি? তাহলে তো কেল্লাফতে। কি ঝামেলা রে বাবা? আমি তো আগেই জানি, তবে মজা নিতে বেশ লাগছে। হ্যাঁ হ্যাঁ, বেচারা সবাই রাইসার পেছনে পড়ে গেছে। রাইসা রে, রাইসা কি ভাগ্য রে তোর রাইসা। আর আমার তো ফাটা কপাল। না ভাই, বলতেই হবে যে এদের এখন খেলা জমবে। আমি তো দেখার জন্যে আছি, দেখি কে গোল করতে পারে। আমি বললাম, ভাই আপনি তো পছন্দ করেন তাই না? হ্যাঁ মানে মন্দ না, বাসা থেকে যদি চাই তাহলে রাজি হতে সমস্যা নেই। ও আচ্ছা, তাহলে তো আপনাকে এখন প্রতিযোগিতা করতে হবে। এভাবে বসে আছেন আপনি? মানে ইরফান যদি ওদিকে রাইসাকে পটিয়ে নেয়, আপনার তো কিছুই করা থাকবে না। ভাই মেয়েরা এমনিতেই রাজি বা ইমপ্রেস হয় না, তাদের জন্য কিছু করতে হয়। আরে ভাই কি করবো এখন, তুমি জানো না কি রাগী। আমার তো ওর কাছে যেতেই ভয় করে, কখন মেরে বসে। রাইসাকে কন্ট্রোল করা মুখের কথা না, ওর রুমেই সাধারণত কারো যাওয়ার সাহস নেই, বুঝতে পারছো? তাই বলে হার মেনে যাবেন? এটা ঠিক না, আপনাকে কিছু করা উচিত। দেখা যাবে। তো তোমার অবস্থা এখন কেমন? আগের থেকে বেটার। আচ্ছা ভাই আপনি কাজ করেন, আমি নিচে যাই। ওকে যা। রাতে খাবার টেবিলে সবাই চলে এসেছে। মামি আর রাইসার বড় খালা সবাইকে খাবার দিচ্ছে। মামা বলল, রাইসা কই? সে রুমে পড়ে আছে, সকাল থেকে আর বের হয়নি, কিছু খাইও নি। মানে কি, তোমরা কেন আছো বাসায়? কেউ একটু ওকে বোঝাতে পারো না? কি রকম কাণ্ডজ্ঞান নেই তোমাদের? তোমার মেয়ে কোনো কথা শোনে আমার? কার সাহস আছে তোমার মেয়ের কাছে যাবে? তুমি তোমার মেয়েকে চেনো না? তাই বলে এভাবে কেউ করে? কথাটা শুনে আমার কেমন জানি খারাপ লাগলো। যতই ওর সাথে ঝগড়া হোক, তবুও আমার আর ওর বন্ড ছোট থেকেই ভালো, একজন বন্ধু হিসেবে। তাই আমার ভালো লাগছে না ও এভাবে না খেয়ে দে বসে আছে। সবাই চুপ। রাইসার ছোট চাচা বলল, ভাইজান আপনি যান না, আপনার কথা নিশ্চয়ই শুনবো মামুনি। বুঝলাম না, মেয়েটাকে কি কেউ একটু বোঝাতে পারো না? রাগটাও কেউ ভাঙাতে পারে না? ধুর। আমি আর চুপ না থেকে বললাম, মামি দেখি খাবারটা আমাকে দাও তো, আমি দেখছি। এতক্ষণে তীর ঠিক জায়গায় লেগেছে তাহলে। আপুও আমার কারণে এমন করছে, দেখি আমি পারি কিনা কিছু করতে। আমি শিওর তুই পারবি, গুড লাক। ব্রো সাবধানে, রাইসা হেব্বি রেগে আছে তোমার ওপর। হ্যাঁ রাফি, জানোই তো রাইসা কেমন বাচ্চাদের মতো করে, সামলে। ইরফান আর নওশাদের কথা শুনে দুজনের মাই মনে মনে রেগে গেছে। দুজনেই মনে মনে বলছে, গাধার দল, যে কাজ তোর করার কথা সে আজ অন্য কেউ করছে। এই পাগল ছেলেকে নিয়ে কি করব, কিছুই বুঝিয়ে লাভ নেই।
ছোট খালা কেন জানি মনে মনে আমাকে একটু সন্দেহ করে, কারণ রাইসা আমার সাথেই বেশি থাকে। রাইসার আম্মু মনে মনে বলল, রাফি গেলে আমার মেয়ে বাচ্চার মতো ওর সব কথাই শুনবে। সে আমি ভালো করেই জানি এরা তো কিছুই জানে না, সব গাধা। কিন্তু রাফিকে যেতে দেওয়া ঠিক হবে কি? না না, মেয়েটা সকাল থেকে কিছুই খায়নি, অসুস্থ হয়ে পড়বে। মামি আমাকে বলল, রাফি তুই যা। মামি। আমি খাবারটা নিয়ে চলে আসলাম রাইসার রুমের বাইরে। এই মা, এ কি? আমার পেছন পেছন ইরফান, নওশাদ আর মাইশা এরাও এসেছে। এরা আবার কেন আসলো? মাইশা বলল, জানা দাঁড়িয়ে আছিস কেন? ব্রো, ভয় লাগছে নাকি? কিছু ডেঞ্জারাস হলে দৌড়ে চলে এসো। জানা দাঁড়িয়ে আছিস কেন? আমি দরজা খুলে ভেতরে চলে আসলাম। রাইসা খাটের উপর শুয়ে আছে, ফ্যান চলছে স্পিডে। এখন এমনিতেই শীত শীত পড়া শুরু করেছে, এর উপর ফ্যান ঠান্ডা লাগিয়ে ছাড়বে। আমি খাবারটা টেবিলে রেখে ফ্যানটা অফ করে দিলাম। রাইসা উঠে বসে পড়ল, আমার দিকে তাকালো রাইসা। ওর চোখে এখনো রাগ যেন জ্বলে উঠছে। আমার দিকে কঠোর দৃষ্টিতে তাকিয়ে আছে ও, চোখ লাল, মুখটাও লাল হয়ে আছে। অনেক কেঁদেছে রাইসা, বোঝা যাচ্ছে। আমি কিছু না বলে খাবারটা নিয়ে ওর সামনে বসে পড়লাম। বাইরে থেকে দরজা দিয়ে ওরা সবাই দেখে চলেছে। ইরফান আর নওশাদ অবাক হয়ে তাকিয়ে আছে। ইরফান মাইশাকে বলল, আপু, এটা কি হলো? রাইসা কোনো কিছুই বলছে না। মানে বুঝলাম না, আমাদের তো রুমে ঢুকতেই ভয় করছিল, আর রাফি তো সোজা বেডে যেয়ে বসে আছে। বেটে কেন? এই রুমে রাফি থাকলেও রাইসা একটা কথাও বলবে না। কেন? মাইশা হেসে মনে মনে বলল, গাধার দল। ভালোবাসার মানুষকে কেউ কিছু কিভাবে বলতে পারে? কিন্তু সরি, আমি এখন এসব তোদের বলতে পারছি না। সময় হলে নিজেরাই জানতে পেরে যাবে। মাইশা হেসে বলল, আরে ওরা ছোট থেকে ফ্রেন্ড, তাই মনে হয় রাইসা ওর উপর রাগ করে না। বন্ধুর মতো তো, বুঝিস না তোরা? হ্যাঁ, তাই হবে। আচ্ছা এখন চলো সবাই, না হলে রাইসা এখানে দেখলে আবার আমাদের উপর রেগে যাবে। তোমাদেরকেও খারাপ ভাববে যে লুকিয়ে লুকিয়ে দেখছো। হ্যাঁ চলো। এদিকে আমি ওর চোখের দিকে তাকিয়ে আছি, চোখ থেকে পানি নিঃশব্দে গড়িয়ে পড়ছে। এটা দেখে আমার মনের ভেতর কেমন ধুক করে উঠল। এতটা কষ্ট কেন পাচ্ছে? আচ্ছা, রাইসা কি আমাকে সত্যি ভালোবাসে? আবেগ থেকে এসব হলে এইভাবে কষ্ট পেত না আমার জন্যে। আমি খাবারটা পাশে রেখে আগে ওর আরও সামনে এগিয়ে এসে বসলাম। হাত দিয়ে ওর চোখের পানি মুছে দিতে গেলে রাইসা আমার হাত সরিয়ে দিল। ভাই ভীষণ রেগে আছে। আমি আবার মুছে দিতে গেলাম, ও আবার সরিয়ে নিল। আমি বললাম, কি হয়েছে ওর? সকাল থেকে নাকি কিছুই খাসনি? ও চুপ করে আছে, আমার দিকে ওভাবে তাকিয়ে আছে। ভাই আমাকে এই চোখের আগুনে পুড়িয়ে ছাড়বে নাকি? চুপ করে আছিস কেন? কথা বলছিস না যে? রাইসা ভারী কণ্ঠে বলল, তোর সাহস কি করে হলো এখানে আসার? আমি বলেছিলাম আমার কাছে আসবি না। কেন এসেছিস এখানে? নাটক করতে এসেছিস? চিল্লাচ্ছিস কেন? নিচে সবাই আছে, কি ভাববে? তুই এখানে এসেছিস কেন? চলে যা এখান থেকে। তোর সাহস কি করে হয় আমার রুমে আসার? তো কি করবি? আমি তো চলে এসেছি। দেখি আগে শান্ত হ। কিছুই খাসনি, খেয়ে নে আগে। দেখ খাবার এনেছি। হঠাৎ করে ওর গালের দিকে তাকালাম, এখনো গাল ফুলে আছে। আমি কেন জানি রাইসার এই কষ্টকে দেখতে পারছি না। ওর কষ্ট আমার কেন জানি কষ্ট দিতেই লাগছে। কি হচ্ছে যেন আমার সাথে? আমার মন, আমার অনুভূতি কেমন জানি আমার কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে। আমি কিছুই করতে পারছি না। আমি ভাবলাম যা হবার হবে। আমি রাইসাকে কষ্টে দেখতে পারছি না আর। মন থেকে যেমনটা ফিল হয় আমার তেমনটাই আচরণ করব। দেখা যাক কি হয়। রাইসার গালে আমি আলতো করে হাত দিতেই রাইসা কেঁপে উঠল। হয়তো এখানে এখনো অনেক ব্যথা করছে। আমি ওর গালটা ভালো করে দেখে বললাম, ব্যথা করছে? না, আমি মানুষ না তো, আমার কি ব্যথা আছে? সরি, আমি তখন বুঝতে পারিনি। রাফি এখান থেকে চলে যা, আবার বলছি। চুপ, দেখি এদিকে আয়। না। আমাকে দেখতে দে। তোর সাহস কি করে হয় আমাকে টাচ করার? আমাকে টাচ করবি না। তাই বুঝি? আমি তো করবই। কি করবি তুই? কেন? আমি কে? আমি তোর বিয়ে করা বউ নাকি? আমি হেসে ফাজলামি করে বললাম, তোকে বিয়ে করবে কে?
হ্যাঁ, আমার মাঝে কি এমনই বা আছে? যা না, যা না, এখানে বসে আছিস কেন? যা, সেই ফোনের মেয়েটার কাছে যা। লুচ্চা একটা, আমার কাছে কেন এসেছিস গন্ডার কোথাকার? কান্না থামা। তুই যা রাফি, তুই যা এখান থেকে। আচ্ছা খেয়ে নে, তারপর আমি চলে যাব। না, আমি খাবো না। কেন, ক্ষুধা নেই? না। জানিস কি শুনলাম আমি? বাইরে তো তোকে নিয়ে কম্পিটিশন চলছে ইরফান আর নওশাদ ভাইয়ের মাঝে। বাহ বাহ, কি সুখের কথা। আমার তো নাচতে ইচ্ছে করছে রে। তোর তো খুশির খবর, সেলিব্রেশন কর না, যা। এভাবে কথা বলছিস কেন? তো কিভাবে বলবো? আমার কি ঈদ লাগছে নাকি? আমি তোকে সহ্য করতে পারছি না, এখান থেকে যা। শান্ত হ। না, আমি পারছি না। আমাকে পাগল করে দিয়েছিস তুই। এখন এখানে সহানুভূতি দেখাতে এসেছিস? লাগবে না, লাগবে না আমার কারো সহানুভূতি। আমার খারাপ লাগছে রাইসা, খেয়ে নে। বাহ বাহ, তোর খারাপ লাগছে? আমি তো ধন্য হয়ে গেলাম। কি শুনছি আমি? হ্যাঁ, আমি খাবো না। এইসব নিয়ে চলে যা, আর আমাকে ডিস্টার্ব করবি না। রাইসা উঠে চলে যেতে লাগলো। আমি আর কি করার, ও এমনই। রেগে গেলে ওর মাথা ঠিক থাকে, নিজেকে নিজে কষ্ট দেয়। তবে আমি কিভাবে ওকে এভাবে কষ্ট পেতে দিতে পারি? আমি ওর হাতটা ধরে হালকা টান দিলাম। আরে এটা কি হলো? না, আমি এতটা দূরে ভাবিনি এখনো। রাইসা নিজেকে সামলাতে না পেরে আমার কোলে এসে পড়েছে। কি নিয়তি রে বাবা, একেবারে আমার কোলে এনে বসিয়ে দিয়েছে। তবে আমি কেন জানি খুশি হলাম মনে মনে, কেন জানি না। তবে ওর চুলের ঘ্রাণ আমার নাকে নেশার মতো লাগছিল। রাইসার চুলগুলো আমার মুখে লেপ্টে আছে। এতটা কাছে রাইসাকে এই দ্বিতীয়বার দেখছি। ওর নিঃশ্বাস আমি অনুভব করতে পারছি। ওর গা উষ্ণতায় ভরা, যেটা একজন পুরুষ হিসেবে আমার স্নায়ুগুলোকে নিজের কন্ট্রোলে নিয়ে নিচ্ছে। আমি ওর কানের পাশ দিয়ে হাত দিয়ে চুলগুলো সরিয়ে দিলাম। ও কিছুই বলল না, একটু অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। হয়তো ভাবছে এটা কি হচ্ছে, আমিও ভাবতে পারছি না কি হচ্ছে। ওর ফর্সা ফোলা গাল আমার চোখের সামনে, টলটল করছে গালটা। কি নরম ওর গাল, যেন এখনই খসে পড়বে, এতটা তুলতুলে। তবে কেমন জানি নেশায় আমি আটকে গেছি। ডান হাত দিয়ে ওর বাম গালের কানের পাশে চুলগুলো হালকা ধরে নিজের কাছে এনে ওর ফোলা গালে কিস করে বসলাম। রাইসা আচমকা এমন ঘটনায় কেঁপে উঠল। আমি বুঝতে পারলাম ও শক, বুঝতে পারলাম ওর নিঃশ্বাস ঘন হয়ে গেছে। নিঃশ্বাসের ফসফস শব্দ যেন আরও মাদকতায় ডুবিয়ে চলেছে আমাকে। আমি আমার ঠোঁটর গালে রেখে আবার চুমু দিলাম। রাইসা আমাকে জামা খামচে ধরে আছে। ও ওর নাক আমার নাকে ঘষে আমাকে ওর সাথে জড়িয়ে নিচ্ছে। আমি হিতাহিত রাইসার মাদকতায় হারিয়ে গেছি। না না, এটা ঠিক হচ্ছে না। রাইসার সাথে আমার সম্পর্কের পথ কিভাবে যেন পাল্টে যাচ্ছে আস্তে আস্তে। আমি বুঝতে পারছি রাইসাও মেতে গেছে। ও নিজেকে আটকাতে পারছে না। যৌবনের তীব্র জোয়ার এই বয়সে বাঁধ ভেঙে ফেলতে কয়েক সেকেন্ড সময়ও নেয় না। রাইসাও সেই জোয়ারে নিজেকে মেলে দিচ্ছে। আমাকে এখানেই থামতে হবে, না হলে পরে বিপদ হয়ে যাবে। আমি রাইসার গালে হাত দিয়ে ওকে ছাড়িয়ে নিলাম, আমার থেকে ওকে দূরে সরিয়ে দিলাম। ও কাঁপছে, হাঁপাচ্ছে আর ঘন ঘন নিঃশ্বাসে ঘর ভরিয়ে তুলছে। আমি শান্ত হয়ে দাঁড়িয়ে বললাম, সরি রাইসা। আমার কথা শেষ না হতেই রাইসা ওর ঠোঁট আমার ঠোঁটে ডুবিয়ে নিল, নিতান্ত বোকা বালকের মতো। আমি যেন রাইসার মোহে আবদ্ধ হয়ে চলেছি। আমি নিজেকে আটকানোর তো চেষ্টা করছি, তবে সেই চেষ্টা বারবার ব্যর্থ হয়ে চলেছে। আমি রাইসাকে হঠাৎ করে টান দিয়ে সরিয়ে নিলাম। রাইসা পাগলের মতো উন্মাদ হয়ে উঠেছে। ওর প্রতিটি দীর্ঘ নিঃশ্বাসে যেন মাদকতার ছাপ। ও যেমন ঘেমে উঠেছে, আমিও তেমনই। তবে ওর গলার ঘামটুকু কেমন মুক্তোর দানার মতো চিকচিক করছে। এতটুকু জিনিসও কেমন যৌবনের ওই জোয়ারকে ফুলিয়ে তুলছে দেখো। আমি জানি রাইসা এখন কন্ট্রোলে নেই। ওর চোখে ভালোবাসার নেশা চলে গেছে। আমি নিজেকে হয়তো বেশিক্ষণ আটকে রাখতে পারবো না এখন না থামলে। নারীর এই উষ্ণ ছোঁয়া শতকোটি তীক্ষ্ণ তলোয়ারের আঘাতের চেয়েও যেন শতগুণ বেশি ভয়ানক। রাইসা আবারও আমার উপর ঝাঁপিয়ে পড়ার জন্যে আমার কাছে আসতেই আমি রাইসাকে টান দিয়ে নিজের বুকে জড়িয়ে নিলাম। রাইসার হৃদস্পন্দন আমার বুকে যেন প্রতিধ্বনি হতে লাগলো। রাইসার এই উন্মাদনা যেন শান্তই হচ্ছে না। আমি ওর কানের কাছে মুখ এনে আস্তে করে বললাম,
এবার থেমে যা রাইসা, পাগলামি করিস না। রাফি, আমি তো স্পর্শ পেতে চাই, প্লিজ। রাইসা, রাইসা, শান্ত হ, কুল। এখন এসব ঠিক না। দেখ আমি একটা পুরুষ, আমি নিজেকে আর এভাবে বেশিক্ষণ কন্ট্রোলে রাখতে পারবো না, বোঝ একটু। সমস্যা নেই, আমি রাজি আছি। থাপ্পড় খাবি একটা, শান্ত হ। রাফি, আমি পাগল হয়ে যাব, আমি সহ্য করতে পারছি না। প্লিজ আমাকে একটু আদর কর, প্লিজ। পাগলি একটা। দেখ আমি কি করব বুঝতে পারছি না, আমি কি করলাম এটাও বুঝতে পারছি না। আমি সরি, রিয়েলি সরি। রাইসা আমার বুক থেকে মাথা উঠিয়ে আমাকে জড়িয়ে ধরেই আমার চোখের দিকে তাকালো। ওর চোখে যেন সমুদ্রের বালুর মতো পানিগুলো চিকচিক করছে। বাচ্চাদের মতো মুখ করে বলল, আমাকে একটু আদর করলে কি এমন হবে? আমি তোকে অনেক ভালোবাসি, অনেক। তোকে ছাড়া আমি মরে যাব, বাঁচতে পারবো না। ওর এমন ভয়ানক ফিলিংস যেন আমার মনকে ছিঁড়ে দিচ্ছে। কি করব আমি? হঠাৎ করে কি হচ্ছে এসব? ওর ঠোঁট দুটি কাঁপছে। আমি যেন এই নারীর ভালোবাসাকে উপেক্ষা করতে পারছি না। রাইসাকে বললাম, রাইসা আমি তোর যোগ্য না রে, তুই এসব থেকে বের হ প্লিজ। রাইসা আমার দিকে তাকিয়ে রইল। ওর চোখ বেয়ে নিঃশব্দে পানি গড়িয়ে পড়তে লাগলো। আমি ওর চোখের পানি মুছে দিয়ে ওকে আবার বুকে টেনে নিলাম। পাগলি একটা, একটু কিছু বললেই কান্না করে দেয়, কারণ ও আমার সাথে রাগ বা ঝগড়া কোনোটাই করতে পারে না। আমি ওর চুলগুলো ধরে ওর মাথা উঠিয়ে আচমকা আমার ঠোঁট ওর ঠোঁটে ডুবিয়ে দিলাম। ও নিজেও রেসপন্স দিতে লাগলো। প্রায় 10 মিনিট পর আমি ওকে ছাড়িয়ে নিলাম। রাইসার মুখ লাল হয়ে গেছে, দুজনের নিঃশ্বাস ঘন ঘন পড়ছে। রাইসা বলল, তোর ঠোঁটে রক্ত। কামড় দিয়েছিস? রক্ত বের হবে না তো মধু বের হবে নাকি? কেটে দিছিস? রাইসা কিছু না বলে আমার রক্তাক্ত ঠোঁটে ওর ঠোঁট মিলিয়ে দিল। তবে এবার কোনো তীব্রতা না দেখিয়ে মলিনভাবে আমাকে কিস করতে লাগলো। এমন শান্ত ফিলিশও যে আমাকে উলটপালট করে দিচ্ছে। এভাবে কিছুক্ষণ চলার পর ও আমাকে নিচ থেকে ছেড়ে দিল। আমাকে জড়িয়ে ধরে আমার বুকে মাথা রেখে রাইসা বলল, আমার এতটুকু আদরে মন ভরেনি, এরপর আদর করতে আসলে মনে থাকে যেন। এরপর আমি মাফ করব না। আমি চুপ করে আছি। পাগলিটা আমাকে জড়িয়ে ধরে আছে। 2 হাত দিয়ে ওকে আরো শক্ত করে নিজের মাঝে আটকে নিলাম। ও বলল, চুপ করে আছিস কেন? ভাবছি। কি? কিছু না। আচ্ছা, আমাকে তো তোর রুমে অ্যালাউ করছিস না, তাই না? মায়ের খাবি, এই রুম তো কিছুই না। হ্যাঁ, অন্যদিকে আমি অ্যালাউ করতে পারি না। আমার রুমে অন্য কেউ আসুক আমার পছন্দ না, তবে তোর কথা আলাদা। তোকে সামান্য রুম কেন, আমার দেহ, মন, প্রাণ সহ আমার ভাবনার প্রতিটি ইচ্ছেকে আমি তোকে দিয়ে রেখেছি। আর সেখানে এই রুম তো কিছুই না। তাই বুঝি? রাইসা, এসব ভেবে বলছিস তো? আজ 20টা বছর ধরে আমি তোকে ভালোবাসি, বল এরপরও ভাবতে হবে? এটা তোর আবেগও হতে পারে, অ্যাট্রাকশন হতে পারে। আবেগ বা অ্যাট্রাকশন সময়ের সাথে হারিয়ে যায় বা কমে যায়, কিন্তু সময়ের সাথে তো আমার ভালোবাসা 1000 গুণ বেড়ে চলেছে। ওকে, এসব নিয়ে পরে কথা হবে। এখন আমাকে ছাড়, দেখি খেয়ে নে। আরেকটু আমাকে জড়িয়ে ধরে রাখ প্লিজ। আমার ভালো লাগছে তোর বুকে, কেমন শান্তি অনুভব হচ্ছে। সারাদিনের রাগ, অভিমান সবকিছু যেন এখানে হারিয়ে গেছে। অনেক বড় বড় কথা শিখেছিস। ওদিকে যে তোর খালারা তোর বিয়ের কথা বলে চলেছে, সেদিকে খেয়াল আছে? দেখ, ভালোই হয় কিন্তু। নওশাদ ভাই ভালো জব করে কিন্তু, কি বলিস? যদি আরেকবার এমন কথা বলিস আমি তোকে মেরে ফেলবো। আমার কাউকে দরকার নেই, তুই হলেই আমি এ জীবন পার করে দিতে পারবো। আর তুই ছাড়া আমাকে কেউ কন্ট্রোল করতে পারবে না, এটা তুইও ভালো করে জানিস। হঠাৎ করে মাইশা রাইসার রুমে ঢুকে বলল, রাফি, রাইসা খেয়েছে? কথাটা বলতে না বলতেই মাইশা চমকে উঠল। আমিও চমকে উঠলাম। মাইশা চোখ বড় বড় করে তাকিয়ে আছে। এটা কি দেখছি আমি? রাফি খাওয়াতে এসেছে নাকি রোমান্স করতে এসেছে? আমি আস্তে করে রাইসাকে বললাম, ছাড়ো না, আপু এসে গেছে, ইজ্জত রাখলি না। তাতে কি, আমরা আমাদের পার্সোনাল টাইম কাটাচ্ছি। আপু হবু দুলা ভাইয়ের সাথে বুঝি কথা বলে না, তখন কি আমি কিছু বলি? আমি উপায় না দেখে মাইশার দিকে তাকিয়ে বোকার মতো একটা হাসি দিলাম। মাইশা বলল, রুমে কেউ নেই দেখি, আমি কিছুই দেখিনি।
কই কেউ কোথাও নেই, আমি কিছু দেখিনি।